কোটা আন্দোলনের সুযোগে তাণ্ডব চালানো সবার বিচার হবে বললেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। কারফিউ শিথিলে রাজধানীতে কর্মচাঞ্চল্য, কোথাও কোথাও যানজট। ব্যাংকে সীমিত লেনদেন, গতি ফিরছে আমদানি রপ্তানিতে। পরিস্থিতি আরো খারাপের শঙ্কা ওবায়দুল কাদেরের। গুলি না করে ধৈর্য দেখিয়েছে পুলিশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শত শত প্রাণহানি ঢাকতেই মাত্র 6 হত্যার তদন্ত, অভিযোগ বিএনপি। নিহত সহ ঘটনার বিস্তারিত জানতে চায় জাতিসংঘ, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যারা দেশের এই ক্ষতি করল তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। নাশকতায় জড়িত সবার বিচার হবে বলেও জানান প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনকারীদের নতুন নতুন দাবি নিয়ে কালক্ষেপণের সুযোগে সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। রকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে মিরপুর 10 নম্বরের মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনের সময় চালানো ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বলেন, সব মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, তারা যেন ঘরে ফিরে পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারে, সেই জন্যই ছিল এই মেট্রো রেল। এমন স্থাপনায় হামলাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। কোটা আন্দোলনের সুযোগে নাশকতা, ধ্বংসযজ্ঞ চালানোর কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। কি না করেছি মানুষের জন্য, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল, ব্রিজ, সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা, সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? সেটাই আমার প্রশ্ন, যে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এরপরেও হাইকোর্ট, উচ্চ আদালত রায় দিল। আমরা বারবার কথা বলেছি, বোঝাতে চেষ্টা করেছি। এমনকি এই কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম। একটা কথা বলে যায়, ফিরে যে আর একটা করে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টই দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। শেখ হাসিনা বলেন, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, ডেটা সেন্টারের মতো স্থাপনা যা মানুষের জীবনমান উন্নত করে, স্বস্তি দেয়, তার উপর হামলা হয়েছে। নাশকতাদের বিচারের কথাও বলেন প্রধানমন্ত্রী। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেটা দ্রুত সময় হয়, এবং সেইভাবেই এটা করা হয়েছে। আমি আরও এটা বাড়িয়ে দিয়েছি, মতিঝিল থেকে একেবারে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে। কেন? মানুষ আরও শুদ্ধভাবে চলতে পারে। তো যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, যারা যে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে, এদেশের মানুষ কত খুশি ছিল। তো তাদের সব আনন্দ যারা নষ্ট করলো, যাদের আরামে যে চলাফেরা করতে পারতো, সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল,
তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে, আমি সেটাই চেয়ে যাচ্ছি। গত শুক্রবার মেট্রো রেলের মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশনে যে ধ্বংসযজ্ঞ চালানো হয় তাতে স্টেশন দুটি পুনরায় চালু করতে কত সময় লাগবে তা নিশ্চিত নয় বলেও জানান প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আজও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় সপ্তাহের শেষ দিনে কর্মচাঞ্চল্যে মুখর ছিল রাজধানী। অফিস, আদালত, মার্কেট খুলে যাওয়ায় প্রয়োজনে ঘর থেকে বের হন অনেকে। প্রতিটি সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় যানজটও চোখে পড়ে কোথাও কোথাও। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। সপ্তাহের শেষ কর্মদিবস চলমান পরিস্থিতিতে 2 দিন ধরে অফিস, আদালত খুলে যাওয়ায় এবং বেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 7 ঘন্টা কারফিউ শিথিল থাকায় কিছুটা পুরনো রূপ ফিরে পায় কর্মব্যস্ত নগরী। বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিটি সড়কে যান চলাচল শুরু হয়। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কারের পাশাপাশি প্রচুর গণপরিবহনও চলাচল করছে, তবে যাত্রী তুলনামূলক কম। মোটামুটি স্বাভাবিক, যে 10টা থেকে 5টা পর্যন্ত বসছে সেই অনুযায়ী স্বাভাবিক আছে। গাড়িগুলো বাড়ছে, দেখেন আপনার সিএনজিগুলো বেশি, সিএনজি খালি নাই, কোনো যাত্রী নেই। আজকে বাড়িয়েছি, গতকালকে বাড়িয়েছিলাম, প্রচুর জাম রাস্তায়, লোকজন অনেক বেশি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও জরুরি প্রয়োজনেই শুধুমাত্র ঘর থেকে বের হচ্ছে মানুষ। নগরবাসীর প্রত্যাশা, রাজধানীর চিরচেনা কর্মব্যস্ততা দ্রুত ফিরে আসুক। মানুষের মনে যে একটা আতঙ্ক ছিল, সেই সংকটময় পরিস্থিতির অবসান ঘটিয়ে সবাই এখন চিরচেনা কর্মস্থলে ফিরছে। আমি যে রাস্তা দিয়ে আসলাম দেখলাম যে অনেকটাই স্বাভাবিক, তো গাড়িগুলো ভালোভাবে চলতেছে। আগের তুলনায় গাড়ি চলাচল সচরাচর করতেছে এবং পরিবেশ শান্ত। নগরীতে যান চলাচল বেড়ে যাওয়ার পাশাপাশি খুলেছে দোকানপাট, বিপণী বিতান। ফুটপাতে নিম্ন আয়ের মানুষ এবং হকাররাও বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। কারফিউ শিথিল করায় তারাও স্বস্তি প্রকাশ করেছেন। পরিস্থিতিটা মোটামুটি দেখা গেছে আগের চেয়ে একটু ভালো, আর একটু ভালো হওয়ার চেষ্টা থাকলে ভালো হইতো। সরকার বেচাকিনি তো নাই, দোকান করলাম একটু আগে, বেচানি যদি বিকালে কিছু হয় আশা করা যায়। এই যে এখন দোকান লাগে 5টার পরে কারফিউ, আমাদের কাস্টমার আসবে, এই 2-4টা ব্যস্ত হলে বেচুম, না ব্যস্ত হলে তো আমরা এই দুর্ভোগ। কারফিউ শিথিলের মধ্যেও সড়ক ও বিভিন্ন চেকপয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে কারফিউ শিথিলের মধ্যে আজও সীমিত লেনদেন হয়েছে সব বাণিজ্যিক ব্যাংকে। গ্রাহক চাহিদা বিবেচনায় বেশিরভাগ ব্যাংকের 75% শাখায় টাকা জমা ও তোলা ছাড়াও স্বাভাবিক সময়ের মতোই এলসি খোলা গেছে বলে দাবি করেছেন ব্যাংকাররা। এদিকে সূচকের উত্থানে লেনদেন বেড়েছে পুঁজিবাজারেও। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক খোলার দ্বিতীয় দিনেও সীমিত সময়ের জন্য লেনদেন হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোই। আগের দিনের ধারাবাহিকতায় এদিনও বাড়তি চাপ ছিল গ্রাহকদের। এদিন সরকারি ব্যাংকের তুলনায় বেসরকারি ব্যাংকের শাখাগুলোতে চাপ ছিল তুলনামূলক কম, তবে যারাই এসেছিলেন স্বাচ্ছন্দ্যেই লেনদেন করেছেন তারা। ক্রেডিট কার্ডের বিলটা জমা দিতে আসলাম, আজকে লাস্ট ডেট ছিল, তো ভাবলাম যে ফাঁকা আছে, সামনে আবার শুক্র শনি বন্ধ, কোনো জায়গা থেকে টাকা পয়সা লেনদেন করতে পারি না। আর রাস্তাঘাটে তো পরিস্থিতি এমনিই খুব সমস্যা ছিল, বাইরে হতে পারি নাই, রাস্তাঘাটে তো কঠোর অবস্থা ছিল আমাদের। আজকে ইমার্জেন্সি ছিল, বাট আমি সুন্দরভাবে জমা দিতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমার। ব্যাংকের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের দাবি, সংকুচিত ইন্টারনেট সেবার মধ্যেও অনলাইন ভিত্তিক ব্যাংকিং লেনদেন চলেছে অনেকটাই স্বাভাবিক গতিতে। আমরা টোটাল ব্যাংকিং যে সার্ভিসটা সেটা আমরা দিতে পারছি। ইভেন আমরা এলসি থেকে আরম্ভ করে এলসি পেমেন্ট থেকে আরম্ভ করে সবগুলো করতে পারছি আর কি। রেগুলার যে ডেইলি যে সার্ভিসগুলো আর কি, যে ওভার দ্য কাউন্টার সার্ভিস, ইনবাউন্ড যে সার্ভিস, বাইরের যে সার্ভিস যেগুলো আর কি, এলসি পেমেন্ট থেকে শুরু করে এলসি স্টাবলিশ করা, কারণ এটাতে একটা হিউজ ডিমান্ড আছে, অনেকদিন বন্ধ ছিল আর কি, সে সার্ভিসটা আমরা দিতে পারছি। 31শে জুলাই পর্যন্ত আমরা একটা কাজ করেছি যে তাদের কোনো ফি এবং ইন্টারেস্ট, লেট পেমেন্ট ফি এবং ইন্টারেস্ট কোনো চার্জ করতে হবে না। ডেবিট কার্ডের ক্ষেত্রে যদি কেউ এটিএম, অন্য কোনো ব্যাংকের এটিএম ইউজ করে, সেটা কোনো আমরা চার্জ 31 জুলাই পর্যন্ত নিব না। আজকে আমরা আরও বেশি ওপেন করে দিয়েছি, প্রায় 70-75% ব্রাঞ্চ ওপেন আছে এবং ওই টাইমের মধ্যে সব সার্ভিসই অন আছে, কোনো সার্ভিস অফ করা হয় নাই। মানে গ্রাহকদের যা প্রয়োজন, কার্ড হোক, এলসি হোক, অ্যাকাউন্টের হোক, টাকা তোলা হোক, সব সার্ভিসই অন আছে। পেমেন্টে একটু বিলম্ব হলে সেটা আমরা ফলো করব। 31 তারিখ পর্যন্ত তো বলা আছে, 31 তারিখের মধ্যে যদি পেমেন্ট করে দেয় সেটার জন্য লেট ফি বা ইন্টারেস্টের উপরে স্পেশাল কোনো মানে ফি চার্জ করা হবে না। যদি করা হয়েও থাকে সেটা আমরা রিফান্ড করে দেব। এদিকে লেনদেন সীমিত হলেও একদিনের মাথায় ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজারের সূচক। এদিন সাধারণ সূচক 62 পয়েন্ট বৃদ্ধি পাওয়ায় লেনদেন হয়েছে 500 কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ারের মধ্যে 286টি কোম্পানির দরই এদিন বেড়েছে।
জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সারা দেশের পরিস্থিতি। আজও 7 ঘন্টা কারফিউ শিথিলে খুলেছিল ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, আদালত, ব্যাংক, বিমা। বন্দরগুলোতে শুরু হয় আমদানি রপ্তানি কার্যক্রম, চলাচল করে গণপরিবহনও। স্বস্তি ফিরছে জনজীবনে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল থেকে সড়কে ব্যক্তিগত ও গণপরিবহন চলাচলের পাশাপাশি বাড়ে দূরপাল্লার বাস চলাচলও। ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার রুট সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় দূরপাল্লার গাড়ি। বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক। ইন্টারনেটের ধীরগতি থাকলেও জাতীয় রাজস্ব বোর্ড পণ্যের চালান শুল্কায়নে বিকল্প ব্যবস্থা নেয় গতি ফিরেছে আমদানি রপ্তানিতে। বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত রাজশাহীর অফিস, আদালত, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। ব্যাংকের লেনদেনও চলে দুপুর 3টা পর্যন্ত। শিরোল বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লা ও আন্তনগর বাস। নগরীর প্রতিটি মোড়ে পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি ও সেনাবাহিনী। কারফিউ শিথিলে খুলনার সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে গণপরিবহন চলাচল করছে। অনেকটাই স্বাভাবিক জনজীবন। খুলনা থেকে সব রোডে গাড়ি চলতেছে, কোনো রকম কোনো সমস্যা নেই, আমরা সুন্দরভাবে চলাফেরা করতে। কদিন কম ছিল, আজকে একটু যাত্রী বেরোইছে। সিলেটের পরিস্থিতি বেশ স্বাভাবিক। সড়কে রয়েছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে এ পর্যন্ত 10টি মামলা হয়েছে। পরিবহন সেক্টরে বিশাল ক্ষতির অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। এই 5 দিনে আমাদের প্রায় 3 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে সিলেট জেলার বাস গাড়ির মালিকদের। রংপুরে খুলেছে সব ধরনের অফিস এবং দোকানপাট। ব্যাংকে বেড়েছে লেনদেন। নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান। নাশকতার 12 মামলায় মহানগর পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে বিএনপি জামায়াতের 15 নেতাকর্মী। আমরা আশাবাদী, আমরা এতটুকু সময়ের মধ্যে কোনো চিন্তা করি না, ডাইল ভাত যদিও খেতে পারি, অনেক স্বস্তি পাবো আর কি। ময়মনসিংহে প্রাণচাঞ্চল্য ফিরেছে মানুষের মাঝে। সড়কে বেড়েছে যানবাহন। নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে 18 জনকে। বিভিন্ন মামলার আসামিদের ধরতে চলছে পুলিশের চিরুনি অভিযান। পুরোপুরিভাবে এটা সম্পূর্ণ কারফিউ উঠায় জনগণের জন্য সুবিধার একটা ব্যবস্থা করে দেওয়া হবে। সবাই যাতে কর্ম করতে পারে, আমরাও যাতে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। টাঙ্গাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি টহল জোরদার রয়েছে। 10টি মামলায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 164 জনকে। অতি অল্প সময়ের মধ্যেই টাঙ্গাইল সদর উপজেলায় জীবনযাপনের যে স্বাভাবিক ছন্দ তা জনগণের মাঝে ফিরে আসবে। জয়পুরহাটের পরিস্থিতিও স্বাভাবিক। জেলা প্রশাসক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার মামলায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে 10 জনকে। নাটোরে কারফিউ শিথিল হলেও শঙ্কা নিয়ে শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান খুলেছেন ব্যবসায়ীরা। শহরে বেড়েছে সাধারণ মানুষের চলাচলও। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি আরও খারাপ করতে নাশকতাকারীরা এখনও ঘাপটি মেরে বসে আছে। আড়ালে থেকে আক্রমণের আরও প্রস্তুতি নিচ্ছে। তাই দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দাবি করেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথ নয়, চোরাগোপ্তা হামলা করে রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি জামাত। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত কয়েকদিন নাশকতাকারীদের তাণ্ডবের নিন্দা জানানো হয় সভায়। বক্তব্যে দলীয় সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমানের নির্দেশেই এ হামলা হয়েছে। সম্প্রতি বিএনপি তার কমিটি রদবদল করে বেছে বেছে চিহ্নিত সন্ত্রাসীদের নেতা বানিয়েছে বলেও মন্তব্য তার। শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে। আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যেতে চায় মানুষের রক্তের উপর দিয়ে, নির্বাচন ও গণতান্ত্রিক পথে নয়। বিএনপি
তার চিরদিনের পরিচিত চেহারা আবারও মেলে ধরেছে এবং তারা নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না, তারা ক্ষমতা চায়, ক্ষমতা যেতে চায় সন্ত্রাসী কায়দায় চোরাগুপ্তা পথে অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে, খাদ্য সহায়তা নিয়ে নেতা কর্মীদেরকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাবার বিতরণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় নেতাকর্মীদের সতর্ক করে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন। সময় আরো খারাপ হতে পারে। এখন যে অবস্থা রয়েছে, শত্রুরা কিন্তু আড়ালে আবডালে তারা কিন্তু আরো বড় প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে স্বাধীনতা বিরোধী একটি চক্র দেশব্যাপী নাশকতা করেছে। পুলিশ চাইলেই তাদের গুলি করে হত্যা করতে পারত, কিন্তু এতে সম্ভাবনাময় অনেক প্রাণ ঝরত। তাই পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলীয় নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা জানান। মন্ত্রী বলেন, কোটা আন্দোলনকে বিএনপি, জামাত ও জঙ্গি গোষ্ঠী একজোট হয়ে সরকার হটাও আন্দোলনের রূপ দিতে চেয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে সেটি করতে না পেরে দেশব্যাপী রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সহ দেশের মানুষকে একঘরে করে রাখার চেষ্টা করেছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। শিগগিরই কারফিউ তুলে নেওয়া হতে পারে বলেও আভাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে টিয়ার গ্যাস মেরেছি, আমাদের কাছে সাউন্ড গ্রেনেড আছে সেটা মেরেছি, আমাদের কাছে রাবার বুলেট আছে সেটা মেরেছি, আমাদের কাছে ছড়া গুলি আছে সেটা মেরেছি। এরা অ্যানাউন্স করছে এগুলিতে কিছু হয় না, মানুষ মরে না, এগিয়ে চলো, একদম যুদ্ধক্ষেত্রের মতন। তারা কিন্তু শুধু এইখানেই থেমে নেই, তারা সম্মুখে ছোট ছোট কিশোর এবং শিশু এদেরকে সামনে নিয়ে আসছে। যারা এর মদতদাতা, যারা উস্কানিদাতা, যারা এটাকে দিয়ে একটা ফায়দা নিতে চাচ্ছিল, দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদেরকে অবশ্যই তারা শাস্তির মুখোমুখি হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা বাসার সদস্যদের গ্রেফতার করা হচ্ছে। অশোভন আচরণের পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে আসবাবপত্র। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত আন্দোলনকে ঘিরে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষকে এখনও নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ বিএনপি ও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তিনি। বলেন, শত শত নিরীহ ছাত্রদের সরকারি দলের সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হতাহত করল, অথচ বিচার বিভাগীয় তদন্ত কমিটি শুধুমাত্র 6 জনের হত্যাকাণ্ডের তদন্ত করবে, যা সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ারই নামান্তর বলেও মির্জা ফখরুল অভিযোগ করেন। তাই জনগণ পুরো ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করে। ব্যর্থতার সব দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান তিনি। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় হতাহত সহ সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের তাগিদ দিয়েছে জাতিসংঘ। বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তাগিদ দেন। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন। বলেন, সহিংসতায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা দরকার, পাশাপাশি সংলাপের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টার্ক এক বিবৃতিতে বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার সকল ঘটনার বিস্তারিত প্রকাশের জন্য বাংলাদেশের সরকারকে আহ্বান জানান। আইন শৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিক নিয়ম মেনে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি। এদিকে বাংলাদেশে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ঢাকার পরিস্থিতি আমলে নিয়ে মার্কিনীদের চলাচল ও বাংলাদেশ ভ্রমণে
সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার মনে করিয়ে দেন, বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার নিন্দায় বক্তব্য দিয়েছেন তিনি। বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে যে কোনো প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতা এমনকি শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ছড়ানোর নিন্দা জানিয়েছেন তিনি। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থার আশ্বাস দিয়ে বাংলাদেশে মার্কিনীদের চলাচলে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন মিলার। তিনি বলেন, জরুরি প্রয়োজন নেই এমন মার্কিনী, বিশেষ করে দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে স্বেচ্ছায় চলে যাওয়ার আহ্বান আগেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দাবি, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা, রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের বিনষ্টের লক্ষ্যে বিএনপি জামাত চক্র সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন দাবি করেন, সরকারের ধীর গতির সিদ্ধান্তের কারণে বাংলাদেশের এ পরিস্থিতি হয়েছে। এর দায়ভার সম্পূর্ণ সরকারের। আহমেদ সরোয়ারের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সভাপতির নেতৃত্বাধীন এই অংশে সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সমিতির সদস্য ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আন্দালিব রহমান পার্থ, জাকির হোসেন, অ্যাডভোকেট আবেদ রেজা সহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের গ্রেফতারের নিন্দা জানান। তাদের নিঃশর্ত মুক্তি দাবি করে মাহবুবউদ্দিন খোকন বলেন, তদন্ত না করেই আইনজীবী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। রাজনীতিবিদরা নয় একজন সমালোচনা করবে একদল, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগত কিভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে। পৃথিবীর কোথাও কিন্তু, এমন ভারতও না, নেপালও না, যে যারা সরকারি কর্মকর্তারা রাজনৈতিক বক্তব্য রাখবে বা রাজনীতিবিদদেরকে ব্লেম দিবে, আবার তদন্ত ছাড়া। সরকারের ধীরগতি এবং সিদ্ধান্তনের জন্য কিন্তু এক দেরি হয়েছে এবং আজকের এই বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের। এই জন্য আজকের যত ঘটনা ঘটেছে, হত্যা এবং আহত, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, সবকিছু দায় দায়িত্বে কিন্তু সরকারকে নিতে হবে। পরে একই স্থানে আরেকটি সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের নেতৃত্বাধীন অংশ। এতে বলা হয়, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি জামাত চক্র দেশ ও জনগণের জানমালের ক্ষতি করে বাংলাদেশকে একটি অকার্যকর মৌলবাদী রাষ্ট্র পরিণত করতে তৎপর। স্বাধীনতা বিরোধী চক্রের দেশবিরোধী এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বলা হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ, আইন শৃঙ্খলা ও জনজীবন রক্ষায় সমিতির সদস্যরা বদ্ধপরিকর। আগে তারা আগুন দিত রেল লাইনে, এবার তারা আগুন দিয়েছে মেট্রো রেলে। আগে তারা নর্মাল বাস পোড়াতো, এবার তারা এক্সপ্রেস ওয়ে পুড়িয়েছে। আগে তারা নর্মাল হতাহত করতো, এবার তারা কিলিং মিশনে নেমেছিল। যত হত্যাকাণ্ড ঘটানো যায় তত সরকারকে তাড়াতাড়ি পতন ঘটানো যাবে। এবার তারা ডেটা সেন্টারে আগুন দিয়েছে, সেতু ভবনে আগুন দিয়েছে, বিটিভির মতো একটি সফিস্টিকেটেড কেপিআই স্থাপনাতে তারা অগ্নিসংযোগ করেছে এবং তারা বিভিন্ন স্থানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এই ধ্বংসযজ্ঞের কোনো তুলনা হয় না। যে বাংলাদেশে আইনের শাসন বিদ্যমান এবং আইনের শাসনে যেভাবে অ্যারেস্ট করতে হয় সেইভাবে অ্যারেস্ট করা হচ্ছে এবং একদম ডাটা দেখে, ভিডিও ফুটেজ দেখে, এবং যারা এই সমস্ত হত্যাযজ্ঞ, এই সমস্ত ধ্বংসযজ্ঞ, এই সমস্ত অগ্নিকাণ্ডের সাথে জড়িত, আমরা বারের পক্ষ থেকে সবার বিচার দাবি করি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, কোটা সংস্কারকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের মানুষের আস্থা অর্জনে কাজ করা উচিত। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী কথা বলেন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেটি অর্জন করেছেন সেটি নিয়ে তারা উৎসব করতে পারেন। বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে এখনও অনেকেই নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। মন্ত্রী বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্যই প্রমাণ করে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে কাদের হাত রয়েছে। তিনি বলেন, নাশকতার তাণ্ডবকে আন্দোলন দাবি করছে বিএনপি। এই আন্দোলন কাদের বিরুদ্ধে সেটি নিয়ে প্রশ্ন তোলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, দুর্বৃত্তদের হামলায় সাভার ও রংপুরে প্রাণী সম্পদ বিভাগের ব্যাপক ক্ষতি হয়েছে। জনজীবন শিগগিরই পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ
নাজমুল হাসান। সকালে মোংলা বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান। পরে বন্দরের জেটিতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। অভিযোগ করেন দুর্বৃত্তদের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। এতে পরোক্ষ ক্ষতির মুখে পড়েছিল মোংলা, চট্টগ্রাম ও পায়রা বন্দর। সামরিক বাহিনী মাঠে নামার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হতে শুরু করেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন হাসানি ও খুলনা অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষার জন্য সশস্ত্র বাহিনী 20 জুলাই মোতায়েন হয়েছে এবং আমরা দেখেছি সশস্ত্র বাহিনী মোতায়েনের অব্যবহিত পরেই সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি সাধিত হয়েছে। গতকাল থেকে আমাদের অফিস আদালত এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। ছাত্রলীগ মারলে 5,000 টাকা আর পুলিশ মারলে 10,000 টাকা, এই ঘোষণা দিয়ে নাশকতাকারীদের মাঠে নামিয়েছিল বিএনপি জামাত, জানালেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সকালে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নাশকতার ঘটনায় যুবদল নেতা নূরে আলম সিদ্দিকীকে গ্রেফতারের পর তিনি কথা বলেন। হারুনুর রশিদ জানান, লন্ডন থেকে নির্দেশ দেওয়ার পর সারা দেশে বিএনপি জামাতের নেতাকর্মীদের মাঝে এই ঘোষণা ছড়িয়ে দেওয়া হয়। এছাড়া যাত্রাবাড়িতে পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় জড়িতদের নাম ও পরিচয় পাওয়ার দাবি করেছেন তিনি। নাশকতাকারীদের অর্থের উৎস ও মদতদাতাদের নামও গোয়েন্দাদের হাতে এসেছে বলে দাবি করেন হারুনুর রশিদ। পুলিশের মনোবল ভাঙতেই এ কৌশল নেওয়া হয়েছিল বলে মনে করেন তিনি। পরিকল্পিত না হলে তারা এত দ্রুত সময়ের মধ্যে এত লোক বাহির থেকে নিয়ে আসলেন কিভাবে? 10,000 টাকা আর 1 লাখ টাকা যাই দেন, পুলিশ এত সস্তা না। আমাদের হয়তো আমাদের খারাপ লাগছে, আমাদের 3টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা মানে জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে, হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক। বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম্বার আমরা পেয়েছি। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের সদস্য ফারুক আহমেদকে গ্রেফতার করেছে র্যাব। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রেমের বাজার থেকে তাকে গ্রেফতার করে র্যাব 11। এছাড়া গতরাতে রাজধানীর বনশ্রী থেকে গ্রেফতার করা হয় বিএনপিপন্থী ইঞ্জিনিয়ারদের সংগঠন অ্যাবের সহ সভাপতি কামরুল হাসানকে। বৃহস্পতিবার সন্ধ্যায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌস। তিনি বলেন, গ্রেফতার কামরুল হাসান রামপুরা টেলিভিশন ভবন কেন্দ্রিক নাশকতায় নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া বিভিন্ন ফুটেজ ও তথ্য বিদেশে পাচারের সাথে জড়িত তিনি। আন্দোলন চলাকালে র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোড়েনি দাবি করে র্যাব পরিচালক বলেন, জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে হেলিকপ্টার থেকে শুধু সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে র্যাব। তিনি অভিযোগ করেন, স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুজব ছড়াচ্ছে। যেটার ভিডিও ফুটেজও আমি আপনাদেরকে, সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্যই মূলত হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং সম্পূর্ণভাবে একটা প্রোপাগান্ডা। হেলিকপ্টার থেকে কোনো ধরনের কোনো গুলি চালানো হয়নি বা কোনো লিথাল ওয়েপন এখান থেকে ব্যবহার করা হয়নি। রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নাশকতা ছিল পরিকল্পিত। পুলিশ জানায়, বিভিন্ন জেলা উপজেলা থেকে সন্ত্রাসী ও জঙ্গিরা এসে আগে থেকেই প্রস্তুত ছিল নগরীতে। পুলিশ সতর্ক থাকলেও সাধারণ মানুষের ভিড়ে মিশে ঘটিয়েছে ওই নাশকতা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনাজ জনি। রংপুরে কোটা আন্দোলনে নাশকতা চালানো হবে এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। সড়কের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয় চেকপোস্ট। তবে নগরে প্রবেশপথ বেশি থাকায় সহজেই ঢুকে পড়ে সন্ত্রাসী ও জঙ্গিরা, মিশে যায় সাধারণ মানুষের মাঝে। হাসপাতালে তারা আগুন দিয়েছে, পুলিশ লাইন্সে, জেলা পুলিশ লাইন্সে আগ্নেয়াস্ত্র, বোমা অস্ত্র সজ্জিত হয়ে হাজার হাজার মানুষকে নিয়ে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। তো এগুলিতে বোঝা যায় যে তাদের পরিকল্পনাটা কতটা বিভৎস ছিল।
2013 সালের মতো একই কায়দায় রংপুরে হামলা করা হয়েছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের হলে আক্রমণ করা হয়েছে, আজহার থানাকে পুড়িয়ে যেভাবে পোড়ানো হয়েছে, এটা একমাত্র নিকট অতীতে যে জামাত বিএনপি যে অগ্নিসন্ত্রাস করেছিল, এই যে আমাদের কাছাকাছি বামনডাঙ্গায় যেভাবে পুলিশকে পুড়িয়ে মেরেছিল, সেভাবেই পুড়িয়ে মারার পরিকল্পনা ছিল। অহিংস আন্দোলন সহিংসতায় রূপ নেয় শঙ্কা প্রকাশ করেন নগরপিতা। কোটা বিরোধী আন্দোলন চলছে, এটা শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলনটাকে কিভাবে অন্য খাতে নিয়ে যাওয়া যায়, যার কারণে এক্সট্রিম পজিশনে এসে তারা এই সুযোগটা নিচ্ছে। বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এর মধ্যে দিয়ে পুলিশ ফাঁড়িও বাদ যায়নি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এরকম একটি ঘটনা ঘটলো, গোয়েন্দা সংস্থার কাছে কি কোনো তথ্য ছিল না? যদি থেকে থাকে তাহলে তার পূর্বে কেন ব্যবস্থা নেওয়া হলো না? ঘটনার পর নগরীতে বেড়েছে গোয়েন্দা তৎপরতা, যে কোনো নাশকতা রোধে প্রশাসন আরও সচেতন থাকবে এমন প্রত্যাশা নগরবাসীর। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এবার খেলার সংবাদ। ক্রিকেট। শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপের সেমিফাইনালের লড়াই কাল। ডাম্বুলায় দুপুর 2:30টায় প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। সন্ধ্যা 7:30টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা। টুর্নামেন্টে গ্রুপ এতে 3 ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ সেরা ভারত, দ্বিতীয় হয় পাকিস্তান। অন্যদিকে বি গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা ও রানার্স আপ বাংলাদেশ। সেমিতে এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অন্য গ্রুপের রানার্স আপের বিপক্ষে। শেষ 4-এ ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ থাকছে টাইগ্রেসদের। এশিয়া কাপের 9টি আসরের মধ্যে 8টিতেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবছরই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছিল হরমনপ্রীত কৌরের দল। সেমিতে ওঠার লড়াইয়ে মালয়েশিয়াকে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। পরে তাদের সেমিফাইনাল নিশ্চিত হয় শ্রীলঙ্কার কাছে থাইল্যান্ডের 10 উইকেটের পরাজয়। গ্রুপ পর্বে 2 ম্যাচে 4 পয়েন্ট বাংলাদেশের। 6 পয়েন্ট নিয়ে বি গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে টিকিট কাটে লঙ্কার মেয়েরা। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বাধা টপকাতে হবে স্বাগতিকদের। ডাম্বুলায় 28 জুলাই বিকেল 3:30 হবে এশিয়া কাপের ফাইনাল। অলিম্পিক। কাল পর্দা উঠছে দ্য বিগেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসের। ফ্রান্সের প্যারিসে বসেছে গেমসের 33তম আসর। বাংলাদেশ সময় রাত 11:30টায় সিন নদীতে শুরু হবে প্যারিস অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে সাজানো হয়েছে সিন নদীর 2 পার। চলছে নিরাপত্তা মহড়াও। অলিম্পিক ইতিহাসে এই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে স্টেডিয়ামের বাইরে। থাকছে জমকালো ও চমক জাগানো আয়োজন। বিশ্বের অন্যতম শীর্ষ গায়িকা সেলিন ডিয়ন গান গাইবেন উদ্বোধনীতে। ভিন্নতা থাকছে মার্চ পাস্টের মূল আকর্ষণে। প্রায় 200-র কাছাকাছি নৌকায় খেলোয়াড় কর্মকর্তারা মার্চ পাস্টে অংশ নেবেন। নদীতে আয়োজনের পাশাপাশি এই গেমসের উদ্বোধনে আরেকটি বড় বৈশিষ্ট্য জিরো কার্বন। স্থানীয় সময় সন্ধে 7টা থেকে 4 ঘন্টার মধ্যেই শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অবশ্য শুরু হয়ে গেছে ফুটবল, রাগবি, আর্চারি সহ বেশ কিছু ইভেন্ট। শেষ হয়ে গেছে প্রাথমিক পর্ব। শিল্প সংস্কৃতির রাজধানী হিসেবে প্যারিসের খ্যাতি বিশ্বজোড়া। অলিম্পিক গেমসের সর্বোচ্চ 3 বারের আয়োজক লন্ডনের সমকক্ষ হতে যাচ্ছে প্যারিস। আধুনিক অলিম্পিকের যাত্রা 1896 সালে। 1900 ও 1924 সালে 2টি আসর হয় প্যারিসে। 100 বছর পর এই শহরে আবারও বসেছে অলিম্পিকের আসর। বাংলাদেশের 5 জন অ্যাথলেট অংশ নিচ্ছে এবারের গেমসে। বিশ্বের 206টি দেশের 10,500-এর বেশি অ্যাথলেট 32টি ডিসিপ্লিনে 329টি ইভেন্টের পদকের জন্য লড়বেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোটা আন্দোলনের সুযোগে তাণ্ডব চালানো সবার বিচার হবে বললেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। কারফিউ শিথিলে রাজধানীতে কর্মচাঞ্চল্য, কোথাও কোথাও যানজট। ব্যাংকে সীমিত লেনদেন, গতি ফিরছে আমদানি রপ্তানিতে। পরিস্থিতি আরো খারাপের শঙ্কা ওবায়দুল কাদেরের। গুলি না করে ধৈর্য দেখিয়েছে পুলিশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শত শত প্রাণহানি ঢাকতেই মাত্র 6 হত্যার তদন্ত, অভিযোগ বিএনপি। নিহত সহ ঘটনার বিস্তারিত জানতে চায় জাতিসংঘ, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন।
বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।